গাজা ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দেইর আল বালা শহরে স্থল অভিযানে প্রাণ গেছে 65 জন ফিলিস্তিনির। আর ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা সহ 28টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। এদিকে অবতরণের সময় এবার রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান। অন্যদিকে বিরূপ আবহাওয়ার কবলে পড়েছে বিশ্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও 134 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত 99 জন। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে 59,029 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় আরও 134টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1155 জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়ালো 1,42,135 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছেন না। এদিকে গত 24 ঘন্টায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন 650 জনের বেশি। এ নিয়ে 27 মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে 1021 জন ফিলিস্তিনি নিহত এবং 6511 জনের বেশি আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালা শহরে স্থল অভিযান ও বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 65 ফিলিস্তিনি। নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন অনেকে। এই হামলার কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি সেনাবাহিনী শহরের দক্ষিণ পশ্চিম অংশের 6টি আবাসিক ব্লকের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়। ওই এলাকায় রাফা ও খান ইউনুস থেকে পালিয়ে আসা কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যান কিসুফিম চেকপয়েন্ট দিয়ে শহরে ঢুকে পড়ে। এ সময় ইসরায়েলি বাহিনী ভারী গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে ট্যাঙ্ক ও সামরিক যান শহরে ঢুকতে সহায়তা করে। বাসিন্দারা রাতেই শহর ছেড়ে খান ইউনুসের কাছে উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে চলে যান। ইসরায়েলের উপর চাপ বাড়ছে পশ্চিমা মিত্রদেরও। ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা সহ 28টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতি দিয়েছে। গাজায় মানুষের দুর্ভোগ এক নতুন মাত্রায় পৌঁছেছে দাবি তাদের। বিবৃতিতে একটি সমঝোতা ভিত্তিক অস্ত্রবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে অল্প অল্প করে ত্রাণ সরবরাহ এবং ত্রাণ প্রত্যাশী শিশুসহ বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছে মিত্র দেশগুলো। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক, যা অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে। ইসরায়েল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, গ্রিস, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হুদেইদা বন্দরে চালানো হামলায় একটি ডক বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে হুথিদের এক নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে বলেন, হুদেইদাতে হুথিদের লক্ষ্যবস্তুতে সোমবার হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পূর্বের হামলায় তাদের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তারা। হুথি নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেন, ইসরায়েলিদের আগের কয়েক দফায় ক্ষতিগ্রস্ত একটি ডক পুনর্গঠন করা হয়েছিল। বোমা হামলায় সেটি আবারও ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, হামলায় প্রকৌশল বাহন, জ্বালানি কন্টেইনার এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইরান থেকে অস্ত্র পরিবহনের কেন্দ্র হিসেবে বন্দরটি ব্যবহৃত হচ্ছিল। এগুলো হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছিল বলে দাবি করেন তারা।
ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান 4টি বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কো সহ রাশিয়ার বিভিন্ন শহরে মোট 172টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। এসবের মধ্যে 117টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে বলে জানায় রুশ সেনাবাহিনী। তবে বাকি 55টি ড্রোনকে ধ্বংস করা যায়নি বলে জানান তারা। এই ড্রোনগুলোর মধ্যে অন্তত 30টি মস্কোর 4টি বিমানবন্দরে আঘাত হেনেছে। রুশের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় বিমানবন্দরগুলোতে নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি। তবে 4টি বন্দরে বেশ কিছু উড়োজাহাজ ধ্বংস এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য 17টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই সিস্টেমগুলো কি রাশিয়ার লাগাতার আকাশ হামলার মোকাবেলা করে ইউক্রেনকে রক্ষা করতে যথেষ্ট? বিশ্লেষকরা বলছেন, কেবলমাত্র প্যাট্রিয়ট দিয়ে এটা করা সম্ভব না। আরও জানাচ্ছেন ঋতু সাহা। প্যাট্রিয়ট মূলত যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, যা দেশটিতে 80-এর দশক থেকে ব্যবহার হচ্ছে। প্রতিটি প্যাট্রিয়ট ইউনিট কয়েক সেকেন্ডের ব্যবধানে সর্বোচ্চ 32টি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, শব্দের চেয়ে বেশি গতিতে গিয়ে টার্গেট ভেদ করে। একটি প্যাট্রিয়টে সাধারণত রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ইউনিট, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ও সহায়ক যানবাহন থাকে। প্যাট্রিয়টের ইন্টারসেপ্টরের উপর নির্ভর করে শত্রুর বিমান, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বা ধ্বংস করার সক্ষমতা। সিরিজ 3 এর প্যাট্রিয়ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের পাশাপাশি অনেক বেশি নিখুঁতভাবে কাজ করে। প্যাট্রিয়টের রাডারের পরিসর 150 কিলোমিটারের বেশি, তবে ডিজাইন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য তেমন কার্যকর নয়। 2023 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রথম প্যাট্রিয়ট ব্যবস্থা পায় ইউক্রেন। তারপর থেকে এই ব্যবস্থা রাশিয়ার কিনজাল মিসাইল, অন্যান্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করতে সফল হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কিনজালের গতি শব্দের চেয়ে 10 গুণ বেশি, তাই এটি কোনো পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। তবে প্যাট্রিয়ট বারবার সেই দাবিকে ভুল প্রমাণ করেছে। ইউক্রেনের প্রয়োজন আরও ড্রোন, ইন্টারসেপ্টর, দ্রুতগামী প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি, যা একযোগে আকাশসীমায় ঘোরাফেরা করা ড্রোন ঠেকাতে পারে। অন্তত 500 কিলোমিটার প্রতি ঘন্টা গতি ইন্টারসেপ্টর প্রয়োজন হবে বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্পের দেয়া নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের প্রতিরক্ষায় তাৎক্ষণিক কিছু সহায়তা দিলেও এটি মূলত সমস্যার সমাধান নয়। দীর্ঘমেয়াদে ইউক্রেনকে আরও উন্নত, বহুমুখী ও সংখ্যায় অনেক বেশি প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলতে হবে। ঋতু সাহা, 71। রাশিয়া খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে 13 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলে রাস্তা থেকে উল্টে যায় এবং 25 মিটার গভীর খাদে পড়ে যায়। এক বিবৃতিতে জানানো হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এই প্ল্যান্টে কয়লা খনন এবং প্রক্রিয়াজাতকরণ করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন যে তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার শোক ঘোষণা করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি নাড়া দিয়েছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, রয়টার্স, সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, দ্য সাউথ চায়না পোস্ট, এনডিটিভি সহ বিশ্বের প্রায় সব সংবাদ মাধ্যমেই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের স্কুলে বিমান বাহিনীর জেট বিধ্বস্ত, কমপক্ষে 19 জন নিহত শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম দিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে 19 জন নিহত, আহত হয়েছেন আর অনেকে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে তারা উদ্ধার কাজের একটি ছোট ভিডিও যুক্ত করেছে। এদিকে সংবাদ প্রকাশের পাশাপাশি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক্সপ্লেনার অংশে বাংলাদেশের বিমান দুর্ঘটনা, আমরা যা জানি, সর্বশেষ খবর কি শিরোনামে দুর্ঘটনার আপডেট তথ্য দিচ্ছে।
আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশের স্কুল ক্যাম্পাসে সামরিক প্লেন বিধ্বস্ত, কমপক্ষে 19 জন নিহত। ভারতের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম এনডিটিভি 9 মিনিট 27 সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করেছে, যেখানে তাদের উপস্থাপক এবং প্রতিবেদকরা দুর্ঘটনার বিভিন্ন তথ্য তুলে ধরছিলেন। এছাড়া এই দুর্ঘটনার সংবাদ প্রকাশ করেছে চীনা সংবাদ মাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট। অবতরণের সময় এবার রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় এই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। প্রবল বৃষ্টির মধ্যে মহারাষ্ট্রের মুম্বাই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনা বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানটির ক্রু ও যাত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিতে ভেজা রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়েছে কোচি থেকে আসা একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। সোমবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন নিম্ন আদালতে দোষী সাব্যস্ত সবাই। 2006 সালের 11 জুলাই 5 মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া একের পর এক ট্রেন বিস্ফোরণে 189 জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় নিম্ন আদালত 2015 সালে 12 জনকে দোষী সাব্যস্ত করেছিল। প্রায় 19 বছর পর আজ সোমবার বোম্বে হাইকোর্ট সেই রায় খারিজ করে দোষী সাব্যস্ত 12 জনকে মুক্তির নির্দেশ দিয়েছে। ওই 12 জনের মধ্যে 5 জনকে মৃত্যুদণ্ড হয়েছিল, বাকিদের যাবজ্জীবন। এর আগে দোষী সাব্যস্ত ব্যক্তিরা আর্জি জানিয়েছিলেন রায়ের বিরুদ্ধে। দীর্ঘদিন নিষ্পত্তি না হওয়া সেই আবেদনের দ্রুত নিষ্পত্তিতে 2024 সালে হাইকোর্ট বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দককে নিয়ে এক বিশেষ বেঞ্চ গঠন করেন। 6 মাস ধরে লাগাতার 75টি শুনানি শেষে বিচারপতিরা যথাযথ প্রমাণের অভাবে সবাইকে বেকসুর খালাসের নির্দেশ দেন। ভারতের রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জগদীপ ধনখড়। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সোমবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাস্থ্যগত জটিলতায় চিকিৎসকের পরামর্শে পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন জগদীপ ধনখড়। পদত্যাগপত্রে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে এখন নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন বলে উল্লেখ করেছেন। একই সাথে তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করার অনুরোধও জানানো হয়েছে। 1989 সালে রাজস্থানের ঝুনঝুনু সংসদীয় আসন থেকে 9ম লোকসভায় নির্বাচিত হন জগদীপ। 1990 সালে কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন। 1993 থেকে 1998 সালে আজমির জেলার কিষানগড় নির্বাচনী এলাকা থেকে রাজস্থান বিধানসভায় নির্বাচিত হন। লোকসভা এবং রাজস্থান বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটির সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ইউরোপীয় সংসদে একটি সংসদীয় দলের উপনেতার দায়িত্বেও ছিলেন জগদীপ। এরপর 2019 সালের 30 জুলাই থেকে 2022 সালের 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? দরকারে ভাষা আন্দোলন হবে। সোমবার কলকাতায় শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সভায় এভাবেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বাংলায় একের পর এক উন্নয়ন দেখে ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বলেন, নির্বাচনের আগে ভারতের সরকার একাধিক রাজ্যের সার্কুলার পাঠিয়েছে, হাজার হাজার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে বা রাজস্থানের জেলে ঢুকানো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে মমতা বলেন, বাংলায় কথা বলা যাবে না, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে বিজেপি ঠিক করে দেবে, এই প্রশ্ন রাখেন তিনি আরো বলেন, বিজেপির এক নেতা বলেছেন, বাংলায় নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে, বাংলার মানুষকে অপমান করছেন তিনি। আবহাওয়া পরিস্থিতি বিরূপ হয়ে উঠেছে সারা বিশ্বেই। প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভারতের কাশ্মীরে আহত হয়েছে অন্তত 10 জন, আর শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত হেনেছে ভিয়েতনামে। অন্যদিকে তীব্র তাপদাহে পড়ছে ইউরোপ। 2 দিন ধরে তুরস্কে জ্বলছে দাবানল। বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। ভারতের জম্মু কাশ্মীরে ভূমিধসে আহত হয়েছে অন্তত 10 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। একটি মন্দিরে ভূমিধস হয়েছে সোমবার। প্রবল বৃষ্টির কারণেই এমন ধস হয়েছে বলে জানা গেছে। আর শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এশিয়ার একাংশে। উইফার আঘাতে ভিয়েতনামে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে উপকূলীয় কুয়াংনিন প্রদেশে।
জারি করা হয়েছে জরুরি অবস্থা। আগেভাগেই ঝড়ের প্রস্তুতি নিয়েছেন স্থানীয়রা। গত বছরের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ইয়াগি ঝড়কে পাত্তা দিইনি। এখন আমি জানি কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। ছাদ আর দরজাগুলোর দিকে মনোযোগ দিতে হয় বেশি। গতকালই ছাদের বস্তা ফেলেছি, এবার আশা করি সব ঠিক থাকবে। এদিকে বাড়ির আঙিনায় এই বজ্রপাত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আর মুহূর্তটি ধরা পড়েছে কিস্টোন এলাকার একটি বাড়ির ডোর ক্যামে। ওই এলাকায় প্রবল বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে তুরস্কের সাকারিয়া অঞ্চলে দ্বিতীয় দিনের মতো জ্বলছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে বিমান ও হেলিকপ্টার। তারপরও নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ সেই দাবানল। এরই মধ্যে পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে গাবজি প্রদেশের সীমান্ত এলাকা। তীব্র তাপদাহ চলছে ইউরোপের আরেক দেশ ইতালিতে। সিসিলি দ্বীপে তাপমাত্রা পৌঁছেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। সবচেয়ে বেশি গরম পড়েছে কাতেনানুওভা শহরে। সবাইকে ঘরে থাকার এবং বেশি বেশি পানীয় পানের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। কিভাবে এর সাথে খাপ খাওয়াবো? এসি বা ফ্যান লাগবে, তা যদি না থাকে, বিশেষ করে রাতে তো মনে হয় ঘামতে ঘামতে মরেই যাব। জলবায়ু পরিবর্তনের কারণেই সারা বিশ্বের আবহাওয়া পরিস্থিতি বিরূপ হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এজন্য বৈশ্বিক উষ্ণায়নকেই দায়ী করেছেন তারা। আফসানা শাওন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও কিছু নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও আসছে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।